হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি আছে, স্পার্টার সমাজ ব্যবস্থার একটি বিশদ বিবরণ দাও, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে নাগরিকদের প্রসঙ্গ বিশদভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও। গ্রিসের অন্যান্য রাষ্ট্রের মতো স্পার্টার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল তার সমাজ সংগঠন। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে স্পার্টা কি? স্পার্টা হচ্ছে গ্রিসের যে একটা রাষ্ট্র, তাকে বলা হচ্ছে কি স্পার্টা। সেই কারণে বলা হচ্ছে গ্রিসের অন্যান্য রাষ্ট্রের মতো স্পার্টার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল তার সমাজ সংগঠন। কিন্তু স্পার্টার সমাজ সংগঠন অন্যান্য রাষ্ট্রের সমাজ ব্যবস্থার থেকে পৃথক ছিল। স্পার্টায় প্রধানত 3 শ্রেণীর লোক বাস করত। স্পার্টারগণ ছিলেন, দেখো, স্পার্টানগণ ছিলেন ডোরিয়ানদের বংশধর। স্পার্টারগণই ছিলেন স্পার্টার অভিজাত সম্প্রদায়। এককভাবে এরাই রাজনৈতিক ক্ষমতা ভোগ করত, রাষ্ট্রের শাসন কার্য এরাই পরিচালনা করত। গ্রামাঞ্চলে স্পার্টান ভূসম্পত্তির অবস্থিত হলেও এদের অধিকাংশই পার্টি নগরীতে বাস করত। তারপর দেখো, হেলট নামে পরিচিত ভূমিদাসগণ এদের জমি চাষ করত। তারপরে স্পার্টানদের সংখ্যা কোনো কালেই বেশি ছিল না। আয়তনের দিক থেকে স্পার্টা গ্রিক দেশের অনেক রাষ্ট্রের অপেক্ষায় বৃহৎ ছিল। মেসেনিয়া জয় করার পরে এর মোট আয়তন হয় 3200 বর্গমাইল। কিন্তু আয়তনের তুলনায় স্পার্টার নাগরিকদের সংখ্যা ছিল খুবই অল্প। হেরোডোটাসের বিবরণ অনুসারে 480 খ্রিস্টপূর্বাব্দে এই নাগরিকদের সংখ্যা ছিল 8000। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর শেষে এই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে যায়। 371 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টানদের সংখ্যা 1000-এর বেশি ছিল না। স্পার্টানদের সংখ্যাল্পতার জন্য তাদের গড় জমির পরিমাণ ছিল খুবই বেশি। তারপরে দেখো পেরিয়কি ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত। তারা ছিল ব্যক্তিগতভাবে স্বাধীন কিন্তু রাজনৈতিকভাবে পরাধীন। স্পার্টান নাগরিকদের সঙ্গে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত না। অত্যন্ত উচ্চ হারে কর প্রদান করতে হতো। ভৌগোলিক দিক থেকে বিচার করলে স্পার্টানদের বাসভূমির কাছাকাছি অঞ্চলেই বাস করত। আবার সামাজিক দিক থেকে অবস্থান ছিল উচ্চ শ্রেণীর স্পার্টান এবং নিম্ন শ্রেণীর হেলটদের মধ্যবর্তী স্থানে। তাদের প্রধানত 2টি দায়িত্ব পালন করতে হতো। 1 সামরিক দায়িত্ব, 2 রাজকীয় জমিতে চাষবাস। ঠিক আছে। তারপর দেখো পেরিয়কিগণ ডোরিকদের ভাষা ব্যবহার করত। সেই জন্য স্পার্টানদের থেকে জাতিগতভাবে আলাদা করা খুবই কঠিন ছিল। স্পার্টানদের সংখ্যা থেকে পেরিয়কির সংখ্যা বেশি থাকলেও হেলটদের তুলনায় তাদের সংখ্যা ছিল অনেক কম। তারপর কি বলা হচ্ছে দেখো, ল্যাকিডিমনিকগণ বলতে স্পার্টান ও পেরিয়ক উভয় শ্রেণীকে বোঝাতো। কিন্তু জাতিগতভাবে অভিন্ন হলেও কিসের ভিত্তিতে এই 2টি শ্রেণীর মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। ঐতিহাসিক অ্যান্ড্রুজ মনে করতেন যে সম্ভবত স্বল্প সংখ্যক ডোরিয়ান স্পার্টায় বসতি স্থাপন করার সময় পেরিয়কি সম্প্রদায় এর সাহায্য গ্রহণ করেছিল। সেই জন্য পেরিয়কিদের কিছু পরিমাণ জমি তারা অধিকার করে এবং এর বিনিময়ে তাদের সামাজিক ও অর্থনৈতিক নির্দিষ্ট কয়েকটি সংযোগ সাধন করতে বাধ্য হয়। তারপর দেখো, পেরিয়কিগণ সাধারণত ছোট শহর এবং গ্রামাঞ্চলে বাস করত। স্থানীয় বিষয় পরিচালনার দায়িত্ব তারা বহন করত। স্পার্টানদের তত্ত্বাবধানে সামরিক বাহিনীতে যোগ দিয়ে পেরিয়কগণ শান্ত জীবনযাপন করত। বাণিজ্য পরিচালনা ও
শিল্প গঠনের দায়িত্ব তারা লাভ করত। অর্থনৈতিক এই সুযোগ সুবিধা এবং স্থানীয় শাসন পরিচালনার দায়িত্ব লাভ করে পেরিয়কগণ সন্তুষ্ট ছিল বলে তারা কখনো হেলটদের মতো স্বাধীনতা অর্জনের জন্য বিদ্রোহী হয়ে ওঠেনি। তারপরের পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরের পয়েন্ট হচ্ছে হেলট। হেলট কি বলা হচ্ছে দেখো, পেলোপন্নেসীয় অঞ্চলে ডোরিয়ানদের আক্রমণের পূর্বে সেখানে যে জাতি বাস করত হেলটগণ তাদের বংশধর। ডোরিয়ানদের দ্বারা পেলোপন্নেসীয় অঞ্চল অধিকৃত হওয়ার পর তাদের দাসত্ব বরণ করতে বাধ্য করা হয়। বিজয়ীদের অধিকৃত জমি চাষবাস করাই ছিল তাদের প্রধান কাজ এবং এই সব জমি পরিত্যাগ করে চলে যাওয়ার কোনো অধিকার তাদের ছিল না। কিন্তু হেলটগণ স্পার্টানদের ব্যক্তিগত সম্পত্তি বলে বিবেচিত হতো না, তাদের মালিক ছিল রাষ্ট্র। গ্রিসের প্রতিটি রাষ্ট্রেই প্রচুর সংখ্যক কৃতদাস ছিল, কিন্তু গ্রিসের কৃতদাস কখনো বিদ্রোহী হয়ে ওঠেনি। অপরদিকে স্পার্টার হেলটগণ কৃতদাস না হলেও তারাই ছিল গ্রিসের সর্বাপেক্ষা নির্যাতিত ও অবহেলিত জনসমাজ। স্পার্টানদের বিস্তৃত জমিতে হেলটগণ বাস করত এবং উৎপন্ন ফসলের একাংশ জমির মালিককে দিতে হতো। উৎপন্ন শস্যের কত অংশ জমির মালিককে দিতে হতো তা ঠিকভাবে না জানা গেলেও এর পরিমাণ যথেষ্ট বেশি ছিল তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তাছাড়া হেলট ব্যবস্থা স্পার্টাকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে যথেষ্ট সাহায্য করেছিল। এর ফলে স্পার্টানগণ তাদের কৃষিক্ষেত্র সম্পর্কে মনোযোগ দেওয়ার দায় থেকে অব্যাহতি লাভ করে পেশাদারী সৈন্যে পরিণত হওয়ার সংযোগ লাভ করেছিল। এইরূপ সংযোগের জন্যই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে স্পার্টান সৈন্যবাহিনী গ্রিসদের সর্বাপেক্ষা দক্ষ সামরিক শক্তিতে পরিণত হয়। হেলটদের ওপর নির্মম অত্যাচার করা স্পার্টার শাসন ব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব বলে বিবেচিত হতো। হেলটদের প্রতারণা করার বিভিন্ন ব্যবস্থাও তারা গ্রহণ করত। থুকিদিদিসের বিবরণ থেকে জানা যায় যে 424 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টার সরকার ঘোষণা করে যে যুদ্ধক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী হেলটদের মুক্তি দান করা হবে। বহু সংখ্যক আবেদনকারীর মধ্যে থেকে 2000 হেলটকে এই সংযোগ দানের জন্য নির্বাচন করা হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই 2000 ব্যক্তির একজনকেও খুঁজে পাওয়া যায়নি। স্পার্টার ম্যাজিস্ট্রেটগণ প্রতি বছরই হেলটদের দমন করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করত। হেলটদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য ক্রিপ্টিয়া নামে পরিচিত একটি গোপন পুলিশ হবে, ঠিক আছে, পুলিশ বাহিনী গঠন করে। এই বাহিনীর কাজ ছিল রাত্রিবেলা হেলট নিধন। সামরিক বাহিনীতে যোগদানকারী হেলটদের সম্পর্কেও স্পার্টারগণ গভীর সন্দেহ পোষণ করত। শিবিরের মধ্যে তাদের প্রতি সতর্ক দৃষ্টি দেওয়া হতো এবং সমস্ত স্পার্টান সৈন্যগণ সর্বদা তাদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখত। তবে হেলটদের সম্পর্কে এইরূপ মনোভাব পোষণ করার সত্ত্বেও সামরিক শিক্ষাপ্রাপ্ত হেলটদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করতে স্পার্টারগণ কখনোই আপত্তি করেনি। যুদ্ধক্ষেত্রে হেলটদের আনুগত্যের কোনো অভাব দেখা যায়নি। হেলটদের সম্পর্কে স্পার্টানদের বিরূপ মনোভাবের অনেকাংশেই ছিল অতীত দিনের বৈরিতার স্মৃতির প্রতিফলন। স্বাধীন হেলটদের সম্পর্কেও তারা বিশেষ কোনো উদারতা প্রদর্শন করত না। আবার হেলটদের সঙ্গে স্পার্টানদের সম্পর্ক স্পার্টার মিত্রদের প্রতি ব্যবহারের ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। স্পার্টা তার মিত্রদের প্রতি সবসময় সতর্ক দৃষ্টি দেওয়ার চেষ্টা করত এবং মিত্র রাষ্ট্রগুলো যাতে অন্যান্য গ্রিক রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে না তোলে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিত।
তারপরে আছে চতুর্থ শ্রেণী। পরিচিত এই 3 শ্রেণীর বাইরে স্পার্টায় আরেক শ্রেণীর লোক বাস করত। তারা না ছিল নাগরিক, না ছিল হেলট। সম্ভবত স্পার্টার নাগরিক ও হেলট রমণীর অবৈধ মিলনের ফলে তাদের উদ্ভব ঘটেছিল। গ্রিসের কোনো কোনো রাষ্ট্রে এইরূপ সংকর ব্যক্তিদের নাগরিকত্ব দান করা হতো, কিন্তু স্পার্টায় তা করা হয়নি। এমনকি গ্রিসের কোনো কোনো রাষ্ট্র ডোরিয়ানদের বিজয়ের পূর্বেকার অভিজাত পরিবারসমূহকে নাগরিকত্ব প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কিন্তু স্পার্টায় তা করা হয়নি। বিজয়ী ও অভিজাতদের মধ্যে একটি কৃত্রিম ব্যবধান অক্ষুণ্ণ রেখে স্পার্টার শাসকগণ নিজেদের কর্তৃত্ব স্থায়ীভাবে সুরক্ষিত করার চেষ্টা করেছিল।